আজকে একটা আজীব সাবজেক্ট নিয়ে কথা বলবো। সাবজেক্টের নাম হচ্ছে সাবঅল্টার্ন। শব্দটার অর্থ করে নিই। সাব মানে সাব অফিস। সাব মানেই হলো বাংলা কিন্তু বললে যে অধীনস্থ, নিচা, যে নিচে থাকে ওই হলো সাব। তাহলে সাব মানে গরিব মানুষের কথা, অনেকটা এরকম মানে এখানে আছে। অল্টার্ন শব্দটা যেখান থেকে আসছে যে অর্থ করার জন্য, সেটা হলো যে যারা বিকল্প, অল্টার থেকে আসছে অল্টার্ন, যারা নিচা এবং তাদেরও কিছু বিকল্প আছে। সাবঅল্টার্ন কথাটা, সার কথাটা হলো এটা, আক্ষরিক অর্থটা হলো এরকম। এখন এই সাবঅল্টার্ন কারা? আমাদের আজকের আলোচনার মূল সাবজেক্ট কিন্তু সাবঅল্টার্ন। কিন্তু এটা বলতে গিয়ে আমি একটু এই আন্তোনিও গ্রামসি পুরো নাম আন্তোনিও গ্রামসি, তার নামের ভিতর দিয়ে শুরু করব। আমি গ্রামসি নিয়ে মূলত কথা বলবো না, আমি কথা বলবো সাবঅল্টার্ন নিয়ে। আন্তোনিও গ্রামসি কে ছিলেন? এক কথায় বললে ইটালিয়ান কমিউনিস্ট পার্টির একটা নামকরা লিডার। জন্মকাল দেখতে পাচ্ছেন 1891 জন্ম, 1937 মারা যাচ্ছে। উনি খুব কম বয়সে মারা গেছে, 40 বছর। 37টা ইম্পর্টেন্স দিতে বলবো আপনাদেরকে। মানে মানে বিপ্লব রাশিয়ায় হয়েছে, ইস্ট ইউরোপ যদি বলি আমি, ইস্ট ইউরোপের একটা বড় প্রধান শহরে। কোন ধরনের প্রধান? যেই প্রধানটা আবার ছিল, আমরা যদি বলি যে আমাদের ওখানকার যে সম্রাট, জার, রাশিয়ান সম্রাট জারের এম্পায়ার। জারের এম্পায়ার বললে লোকে আবার খুব মনে করবে অপরিচিত, চিনলাম না। কিন্তু একটা শব্দ এখন বলি, দেখেন মনে হবে চিনি। যেটা জার এম্পায়ার ছিল ওইটাই পরে ছবি দিলেন। এটা আবার কেমন কথা বললেন? আপনি তো লেলিন দেখতে পারেন না, লেলিন স্টালিন পছন্দ করেন, এই জন্য আমি বললাম। প্রথম কথা হলো যে বিপ্লব হয়েছে রাশিয়াতে, রাশিয়ান কনস্পিরেসি বিপ্লবটা করছে, শুধু রাশিয়াতে হয়েছে। মানে হলো যে মূল যে সম্রাট, তার রাজধানী বা তার শহর হচ্ছে রাশিয়া। সেই রাশিয়া এবার তার আশেপাশের যত ভূগোল আছে, ছোটখাটো রাজা হোক বা বড় রাজা হোক, এই সমস্ত কিছুকে সে তার নিজের আন্ডারে আনছে বলে সে তখন আর রাজা না, সম্রাট। এই রাজার সম্রাটের মধ্যে বেশি ফারাক হলো এটা। বড় ধরনের বর্ষ রাজা হলে এটাকে সম্রাট বলে। এই ফাঁকে আরেকটা কথা বলে রাখার দরকার আছে। কলোনিয়ালিজম আর এম্পায়ারিজম, না এম্পায়ারিজম বলে আবার অন্য অর্থ বলবো। এম্পায়ারের সাথে কলোনি কথার ফারাক। সব এম্পায়ারই কি কলোনি? যেমন অটোমান এম্পায়ার, সে কি বাকি সবাইকে কলোনি করছিল? সেও কি একটা কলোনি মাস্টার, কলোনি দখলদার? অথবা এই যে জারের কথা বলছি, সেও তো একটা এম্পায়ার, কিন্তু সেও কি কলোনি মাস্টার? হিস্ট্রিতে এর উত্তরটা হবে যে না। এটাকে আমরা ভাগ করতে পারি, একটা পথ যে ভাগ করতে পারি সময় দিয়ে। 1607-এর পরে বা 1600 সালের পর থেকে যেগুলা এই ধরনের দখল হয়েছে, এগুলোকে আমরা কলোনিয়াল দখল বলি। এটা যদি মনে রাখি তাহলে অনেক কিছু হবে। এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, কলোনি অলওয়েজ হবে সমুদ্রপথে যে ভূগোল না মেনে আর এক মহাদেশে গিয়ে দখল করেছে। ইউজুয়ালি এটা হয়েছে, এটা হচ্ছে কলোনিয়ালিজমের লক্ষ্য। এটাকে আমরা কলোনিয়ালিজম বলছি। কলোনিয়ালিজমের সাথে জাহাজের সম্পর্ক আছে, জাহাজে করে যাবে। একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা কোম্পানি থাকবে, সে যাবে। এটা কিন্তু কোম্পানি, দেশ দখল কোম্পানি, দেশ দখলটাই তার ব্যবসা। আর ওখান থেকে সম্পদ নিয়ে যে নিজ দেশে নিয়ে এসে বিক্রি করা, আর ওই সম্পদে নিজের সম্পদশালী হওয়া, নিজের দেশকে এবং নিজেকেও সম্পদশালী করা, এ হচ্ছে কলোনিয়ালিজম। তাহলে সম্রাটের বৈশিষ্ট্য কি? সম্রাটের বৈশিষ্ট্য হচ্ছে সে প্রভাবশালী, আশেপাশের এলাকার উপর প্রভাব বিস্তার করতে করতে ওগুলাকেও তার রাজ্যের অন্তর্ভুক্ত করছে। এবার এক পর্যায়ে সে সম্রাট হিসেবে হাজির হয়েছে। এখন এটাও ইউজুয়ালি এখানে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কানেক্টেড, রোড কানেক্টেড, মানে পাশেরটা হতে হবে। আর এক ভূগোলে হয়েছে, আর এক মহাদেশে হয়েছে না, এটা
কলোনির লক্ষণ না। কলোনি সম্রাটের লক্ষণ হচ্ছে এক্সপান্ড করছে নিজেকে। দেখেন আমার অটোমান এম্পায়ার তুরস্কের, সে গেছে কদ্দূর, এই যে এখন আপনার বসনিয়া হার্জেগোভিনায় যে মুসলমানরা দেখতেছে কবে হয়েছে, মুসলমান কে বানাইছে? এই যে অটোমান এম্পায়ার বানাইছে। তাহলে ইস্ট ইউরোপের যাদেরকে আপনি চেকোস্লোভাকিয়া, যুগোস্লোভাকিয়া ছোটখাটো দেশের মধ্যে মুসলমান পান, বুঝবেন এটা অটোমান এম্পায়ারের আমল হয়েছে। তাহলে দেখেন ওই যে পাশাপাশি দেশ হিসেবে একই ভূমি দিয়ে যতটুকু যাওয়া যায়, এ হচ্ছে সম্রাটের স্ট্রাকচার। এবং এটা অবশ্যই 1600 সালের আগে। প্রথম কলোনি দখল ধরা হয় যখন ব্রিটিশের প্রথম কলোনিবাজ কলোনির দখলদার ইউরোপের 6টা দেশকে বলা হয়। আর শর্ট করে নামটা বলে দিই, প্রথমটা হলো সবচেয়ে বড় হলো ব্রিটিশরা, তারপরে ফরাসিরা এলো প্রথম 2 জোড়া, মানিক জোড় সবচেয়ে বড় বড়, আর এর নিচে 2টা জোড়া আছে যারা ছোট, কিন্তু শুরু করছিল আগে, পরে পারে উঠে নাই, যুদ্ধতে বা অস্ত্রের দিক থেকে পারে নাই। এটা হলো একটা হলো ডাচেরা, আর হলো না ডাচেরাই এই টাইপটা, আর 2টা আছে এইগুলো গ্যাঞ্জামের ভিতরে না গিয়া 8টা জায়গা বেছে নিচ্ছে। এটা হলো পর্তুগিজ আর স্প্যানিশ। এর আগে চলে গেছে যেটাকে আমরা দক্ষিণ আমেরিকা বলি বা ল্যাটিন আমেরিকা বলি, যেগুলোকে এটা এই জায়গার মধ্যে কনসেন্ট্রেট করছে। বাকিগুলোর কম্পিটিশনে যেতে চায় না, ব্রিটিশ ফরেস্টগুলো মারামারি করে পারবো না। ডাচেরা আসছিল আমাদের এদিকে, যেটা এই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া না, ইন্দোনেশিয়া, ফিলিপিন, এই টাইপের যে দেশগুলো ছিল, ছোটখাটো যতগুলো দেশ ছিল, যেটাকে আমরা বলতে পারি ইস্ট এশিয়া, মশলার ব্যবসাকারী, এই জায়গাগুলো ছিল ডাচ কলোনি। আচ্ছা, আর ডাচ কলোনি আর একটা বৈশিষ্ট্য ছিল, আসলে যেসব দেশের মানুষের দেখবেন ইংরেজি বলতে অসুবিধা হয়, ভাববেন না যে ওরা আমাদের পিছনে, না, এটা পিছনে আগানোর সম্পর্ক নেই। সম্পর্কটা হলো, প্রথম সমস্যা হচ্ছে ওরা আগে কলোনি হয়েছিল ডাচদের, তাহলে প্রথম ফরেন ল্যাঙ্গুয়েজ শিখছে ডাচ, এরপরে আসছে ইংলিশ, এটা তো হলো না, আউলায় ভালো আছে। এখন সি দিয়ে কি ক উচ্চারণ করবো না চ উচ্চারণ করবো, এটা বিশাল গ্যাঞ্জাম। এইসব গ্যাঞ্জামে পড়ে গেছে, এই জন্য হোল চাইনিজরা, এটা হলো মঙ্গলয়েড, এই এলাকাটাকে বলা হয় মঙ্গলয়েডদেরই প্রবলেম হবে, দেখবে যে ইংলিশ উচ্চারণের বেলায় উল্টাপাল্টা করবে একটা, কারণ এই যে 2বার কলোনি হলে যে প্রবলেমটা হয়। তো এরপর ডাচদেরকে খেদাই দিচ্ছে, আইদার ব্রিটিশের নাহলে ফরাসিরা হিসাব, এই প্রবলেমটা রয়ে গেছে। এরপরে কেউ কারো ভাষা নিয়ে নিয়েছে, অনেক ইংলিশের ভিতরে ফরাসি ওয়ার্ড চলে আসছে। এনিওয়ে, 3টা গেলো এটা, আর 2টা হলো ওদিকে, এই হলো টোটাল 5টা হলো কলোনি মাস্টার। বাকি ছোটোখাটো থাকতে পারে, ওই 1টা 2টা কোর্সে কিন্তু খালাস হয়ে গেছে, এগুলো টিকতে পারে না। সো দুনিয়াতে কলোনি মাস্টার 5টা। এখন এইবার কলোনি মাস্টারের প্রথম কলোনি শুরু ছিল কবে, এই হিসাবটাকে বলা হয়, আমার হিসাবে আমি ধরি 1607, 1600 পরে, এই জন্য বলছি। কেন 1607 সালে ভার্জিনিয়া, আমেরিকান ভার্জিনিয়া প্রথম দখল করছিল ব্রিটিশ। কোন 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 আমেরিকা? যে আমেরিকা আবার ছিল আমাদের ভাষায় রেড ইন্ডিয়ানদের আমেরিকা। রেড ইন্ডিয়ান আমাদের দেওয়ার নাম, মানে আমরা যারা বাইরের লোক, ব্রিটিশদের নাম শুনে আমরাও নাম দেওয়া শুরু করছি, কিন্তু ওরা নিজেদের নাম নিজেরা রেড ইন্ডিয়ান রাখে নাই, কিছু একটা নাম ছিল লোকাল ট্রাইব বলতে আমরা যা বুঝি, কিন্তু ব্রিটিশে গিয়ে তাদেরকে নাম দিয়েছিল রেড ইন্ডিয়ান, এই অর্থে ওরা রেড ইন্ডিয়ান। তাহলে এইটা এত বড় ব্যাখ্যা করতে হলে এই জন্য যে প্রথম প্রদেশ যেটা ভার্জিনিয়া এখন ওদের রাজ্য, এইটাই প্রথম ব্রিটিশের দখল করেছিল 1607 সালে। এই জন্য আমি এটাকে একটা মার্ক করে রাখি, মার্ক করে রাখাটা আমি মনে করি এটা ভালো একটা ধারণা পাওয়া যায়। একটা তো ধারণা পাইতে হবে কখন থেকে শুরু হলো কলোনি। তাই কলোনি দখলের প্রধান বৈশিষ্ট্য বললাম, জাহাজে করে যেতে হবে। আর কলোনির সাথে সম্রাটের ফারাক হলো, এটা বোঝার পিছনে এত কথা চলে আসছে, যে সম্রাট অলওয়েজ নিজের ভূমির ভিতর দিয়ে এক্সপান্ড করে করে যুদ্ধ জাহাজ, এটা হচ্ছে সম্রাটের ক্যারেক্টার। এ কখনো জাহাজে করে গিয়া আপনাদের দল করে নিয়ে এরপরে কলোনি বানা, এটা হচ্ছে এই জন্য এটা হলো কলোনি, এটা হলো সম্রাট। শেষ বিচ্ছের আপনি এম্পায়ার কেউ বলতে পারেন কলোনি, হ্যাঁ মিল তো আছে, হ্যাঁ মিল আছে, কিন্তু এক্স্যাক্টলি না, টাইম দিয়ে এটাকে ভাগ করতে পারেন আর টাইপ দিয়ে ভাগ করতে পারেন বলে আমার ধারণা, আমার ব্যাখ্যাটা এরকম। এনিওয়ে, তাহলে এবার আসলো জারের দেশে বিপ্লব করছে হলো লেনিন আর স্টালিন, ঠিক আছে। তার মানে বিপ্লব এই জন্য হচ্ছে রাশিয়ান কনস্পিরেসিতে, রাশিয়াতে এমনিতে রাশিয়া নিজেই আবার কিন্তু এখন একটা ফেডারেশন, তার মানে ওর ভিতরে অনেকগুলো বড় বড় স্বায়ত্তশাসিত রাজ্য আছে।
এইবার আসেন তার যে আশেপাশে যতগুলো আরো 15টা কেমন বুঝলাম আমি 15টা 16টা না কেন, কারণ সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল 1991 সালের ডিসেম্বরে, তখন ভেঙে তারা 15টা রাষ্ট্র হয়েছিল। এখন যদি আমি রিভার্স করে দেখি তাহলে নিশ্চয়ই 15টা স্পেসিফিক ভূখণ্ড ছিল, আলাদা আলাদা শাসন ছিল। এই 15টা রাজ্যই ছিল আসলে জারের এম্পায়ারের এলাকা। তাহলে কলোনি বলতে পারেন আপনি ওই অর্থে, অথবা বলতে পারেন সম্রাটের বাড়ায় নেওয়া এলাকা। ঠিক আছে, এইবার রাশিয়া যখন সোভিয়েত ইউনিয়ন ঘোষণা করল, ও করলো কি জারের যে এম্পায়ার ছিল ওই পুরা জারের এম্পায়ারটাকে নেওয়ার নাম দিল সোভিয়েত ইউনিয়ন। কবে? 1922 সালে। এই ফাঁকে আরেকটা কথা মনে রাখা ভালো, এই যে জবরদস্তিতে করতেছে, নেহরু যেমন জবরদস্তিতে করছে, ইন্ডিয়ার বড় বড় রাজ্যগুলোর সংখ্যা হলো 17 বা 18টা, যেমন গুজরাট, বোম্বাই, এগুলো বড় বড় রাজ্য। আর ছোটখাটো নয়, যেমন 7 ভাই বলে বানা রাখছে নর্থ ইস্টে, এগুলো তো ছোট। বুঝবেন কেমন ছোট? আচ্ছা, তোমাদের সেন্ট্রাল সংসদে কয়টা এমপি, অথবা কয়টা এমপি দেখবেন একটা, তাহলে বুঝেন এটা খুবই ছোট্ট। আর সংসদের মেম্বার কত? 17 জন। তাহলে খুব বুঝতে পারছেন। তো এগুলা জুড়ে দিয়ে ইন্ডিয়া রাজ্য হয়ে গেছে 29টা বা 30টা, মানে একবার কাশ্মীরকে ধরে আর ছাড়ে, এরকম কারণে 29-30টা বলতে পারেন। কিন্তু মূল বড় বড় রাজ্য হলো 18টা। এইবার এই বড় বড় রাজ্যগুলাকে জবরদস্তিতে এক জায়গায় ধরে ধরে নিয়ে ইন্ডিয়া বানাইছে নেহরু। নেহরুর আগে এরা কেউ একসাথে ছিল না। এটা হলো এই ভূভাগটাকে ভারত বলে, ভারতবর্ষ বলে, এরকম ধারণা ছিল। কিন্তু ভারতবর্ষ বলে একটা রাষ্ট্র, একটা সম্রাট, সাম্রাজ্য না, এরকম কোন ভারত ছিল না, কখনোই ছিল না। যার ভারতের কথা বলেন না কেন আপনি, এই ভূখণ্ডটাকে বলতো আসলে। আর ওই যে বললাম আলটিমেটলি 18টা তার মধ্যে আবার ব্রিটিশদের স্টাইল দেখেন, ওর মধ্যে বড় বড় 3টাকে বানাইছে প্রেসিডেন্সি, রাজ্য বলছে না। যেমন বাংলা, বিহার, উড়িষ্যা প্রেসিডেন্ট, বেঙ্গল প্রেসিডেন্সি, মানে এই 3টা রাজ্যের চেয়েও বড় যেগুলা, এগুলো হলো প্রেসিডেন্সি, এগুলো ব্রিটিশ কায়দা। কিন্তু তবুও দেখেন ব্রিটিশের 200 বছরের উপর শাসন করছে, কিন্তু কখনো এটাকে এক ভারত বলে একই অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে আনে নাই। একই মালিক আছে, 411 বসে চালাইতেছে, কিন্তু প্রত্যেকটাই বড় বড় রাজ্যগুলো আলাদা আলাদা রাজ্যই, আবার তাদের সঙ্গে ডাইরেক্ট 411 সম্পর্ক, একটা আরেকটার আন্ডারে না, এরকম না। এই কথাগুলো বললাম এই জন্য যে এই যে অরিজিনালি বলতেছিলাম যে সম্রাটের রাজ্য আর আপনার কলোনিয়াল দখল, দুটোর মধ্যে ফারাকটা কি আসলে, কি ধরনের ফারাক আছে। সো এনিওয়ে, কেন এটা বললাম এই জন্য যে নেহরুও এই যে সবাইকে এক করলো, এই এক করাটা অনেকটা মিল আছে স্টালিনের সোভিয়েত ইউনিয়নের সাথে। কেন স্টালিনের সাথে আবার সোভিয়েত ইউনিয়নের কি সম্পর্ক? তখন তো লেনিন বেঁচে, লেনিন বেঁচে থাকার সময়টা মনে রাখতে হবে আপনাদের, কাজে লাগবে অনেক জায়গায়। বিপ্লব হচ্ছে 17 সালের অক্টোবরে, 1917, ঠিক আছে। এরপরে লেনিন বেঁচে ছিল মাত্র 7 বছর, 7 বছর না 6 বছর বেসিক্যালি, কারণ 24 সালের জানুয়ারিতে মারা যায়, তার মানে 23-এই মরেছে। তো 17, 18, 19, 20, 21, 22, 23, 6 বছর, উনি 6 বছর বেঁচেছিলেন, ঠিক আছে। এরই ভিতরে 22 সালে এইবার পুরোনো জারের যত এলাকা ছিল সবগুলোকে এক জায়গায় করে এটা সোভিয়েত ইউনিয়ন বানানো হয়েছে। আর এখানে হাতে লাঠি নিয়ে যে পিটাই যে করছে, এই যে আমরা এখন পার্বত্য চট্টগ্রাম দখল করছি বলে একটা ব্যাখ্যা দেয় অনেক বামপন্থী আছে, মানে একসময় সরকার পার্টিও করতে, ওরা ভাষ্য বদলাইছে এখন আবার। তো ওরা কখনো তাকায় না, ওদের এত প্রাণপ্রিয় সোভিয়েত ইউনিয়ন কি ছিল আসলে, এটাও তো পিঠে এক জায়গায় করা হয়েছে নেহরু কায়দায়, এবং এটারই খেসারত দিবে ইন্ডিয়া। বারবার আমি বলি যে ইন্ডিয়া ভেঙে যাবে, কেন বলি? কারণ এটাকে ফোর্সফুলি এক জায়গায় করা হয়েছে, এই একই কমান্ডের, একই রাষ্ট্রের আন্ডারে আনা হয়েছে ফোর্সফুলি। এটা ইম্পর্টেন্ট কিন্তু আসলে। এনিওয়ে, তো ফোর্সফুলি আনা হয়েছে, এই কথাটা ইম্পর্টেন্ট। এটা আগে এক ছিল না, একই অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে একটা রাষ্ট্র না। তাই এই হলো জারকে বোঝানোর জন্য এত কথা বলতে হলো আমাকে। আর হোয়াট ইজ সোভিয়েত ইউনিয়ন? সোভিয়েত ইউনিয়ন হচ্ছে পুরানা যারের এম্পায়ারটাকে নতুন করে নাম দিচ্ছে, ওই সবগুলো 15টা দেশে এক একটা করে কনস্পারি বানাই দিচ্ছে, আর এই কনস্পারিগুলোর ফেডারেশন টাইপের একটা জিনিসই হইলো সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে। ফলে একে এর চেয়ে বেশি মহান ভাবার কিছু নাই। মনে রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে
স্টালিনের মন্ত্রিত্বের নাম কি ছিল? কিসের মন্ত্রী ছিল উনি? আচ্ছা, রাশিয়ান ভাষায় মন্ত্রী বলতে বলা হতো কমিশন। কমিশন মানে মন্ত্রী। ও হলো প্রদেশকে এক করার মন্ত্রী, মানে লাঠি দিয়ে পিঠায় সবগুলোকে এক রাষ্ট্রে ধরে রাখার মন্ত্রী। এবার বুঝতে পারছেন স্টালিন কে ছিল। আরেকটা বলে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। লেনিনও যে কাজ, এই আমাদের নেহরু যে কাজটা করছিল, সে কাজে তার স্টালিন ছিল, বুঝতেন, তার স্টালিন। লেনিনের যেমন স্টালিন, যে পিঠা দিয়ে সবগুলোকে এক জায়গায় ধরে রাখছিল, নেহরুরও সে পিঠা দেওয়ার লোকটার নাম ছিল গুজরাটি বল্লভভাই প্যাটেল। নেহরু এক সময় খেপে গিয়ে তাকে বলছে, আপনি তো স্টালিন হয়ে গেছে, কারণ আমরা মিলিটারি পাঠায়, যে রাজ্য মানতে চাচ্ছে না এই রাজ্যকে মিলিটারি পাঠায় দখল করে আন্ডারে আসছে। এই তার মধ্যেই সবচেয়ে বড় নামটাই হলো আপনার হায়দ্রাবাদের আর কাশ্মীর। এটাকে মুসলমানরা বেশি বলে, যেহেতু মুসলমান অধ্যুষিত এবং সমৃদ্ধ দেশ ছিল। কিন্তু তাই বলে এই দুইটাকেই করছে এমন না, সবাইকেই করছে, ছোট বড় ফোর্সফুলি। ওটা গেলে অ্যাক্সেশন চুক্তি বলা হয়, অ্যাক্সেশন মানে প্রবেশ করা। তো ইন্ডিয়া বলে একটা কিছু আছে, ওতে ঢুকলে না, ওই বলে একটা চুক্তি সই করে নিচ্ছে, এখন থেকে এটা সেন্ট্রাল ইন্ডিয়ার আন্ডারে। এই এনিওয়ে, আমরা অনেক দূর চলে গেছি, মূল জায়গায় আসি। তার মানে জাট সম্রাটের আন্ডারে একটা সোভিয়েত ইউনিয়ন তৈরি হয়েছিল, ঠিক আছে? ওকে, এবার আসি যে জায়গাটায়। এত কথা কেন বললাম, টাইমটা খেয়াল করলাম, টাইমটা খেয়াল করেন। এই টাইমটাই ছিল আসলে এই গ্রামসি স্টুডেন্ট লাইফ। সে কমিউনিস্ট পার্টিতে যোগ দিচ্ছে, সে তার বাড়ি অ্যালেস নামে একটা ছোটখাটো রাজতন্ত্র ছিল, ওটা বড় হয়েছে তুরিন শহর। এর সবই ইতালি। ইতালি কোন ইতালি? আবার যেটা পরে মুসোলিনি ইতালি হচ্ছে। মুসোলিনি হলো আমার হিটলারের ভাইরা ভাই, আর একটা সিস্টেম হচ্ছে মুসোলিনি, ঠিক আছে? সেই মুসোলিনির দেশের লোক কিন্তু সে। আর বড় হয়েছে তুরিনে। তুরিন একটা বড় শহর ইতালি। তুরিনের ইউনিভার্সিটিতেও সে পড়ছে। কমিউনিস্ট পার্টি বলার চেয়ে সোশ্যালিস্ট পার্টি, মানে এটা বুঝেন, মেলা কাঁচাল আছে, ওদিকে আমি যাচ্ছি না। জয়েন করছে 1913 সালে, তার মানে সোভিয়েত ইউনিয়নের ঠিক আগে আগে, 4-5 বছর আগে, ঠিক আছে? এইবার সোভিয়েত ইউনিয়ন, মানে হ্যাঁ, রাশিয়ায় বিপ্লব হওয়ার পরে তাদের ইম্প্যাক্ট পড়বে হতো হোল ইউরোপে, বিশেষ করে যেহেতু সে ইস্ট ইউরোপিয়ান, এবং পুরা জারের এম্পায়ারটাই তো ঢুয়ে নিছে ভিতরে, ওটাই তো সোভিয়েত ইউনিয়ন 22 সাল থেকে। তাহলে তার একটা ইম্প্যাক্ট পড়বে চারিদিকে। সেই ইম্প্যাক্টে ইতালির যে ইম্প্যাক্টটা পড়ছে, ফলে ওখানকার কমিউনিস্ট পার্টি আরো তেজি হয়েছে। এই তেজি হওয়ায় কমিউনিস্ট পার্টিতে জয়েন করতেছে 1913 সালে আমাদের গ্রামসির সাথে। ওকে, এখন গ্রামসির সাথে আমাদের ইয়ের সম্পর্ক না, কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে 1913 সালে, কমিউনিস্ট পার্টিতে উনি যোগ করছে, জয়েন করছে 1921 সালে। অ্যারেস্ট হচ্ছে 21-26-এ। এইবার চলে যাচ্ছে জেলখানা লম্বা টাইমের জন্য। এই টাইমে লেখা তার সবচেয়ে পরিচিত বই, যে সেই বইয়ের নাম হলো প্রিজনার্স নোট। এখন আসেন মূল কথা। এখানে আমি আস্তে আস্তে সাবলটার্ন দিকে চলে যাব, আর গ্রামসির দিকে অতটা থাকবো না। মানে এর প্রবলেমটা কি আসলে গ্রামসি? এক কথা যদি বলি, সবার আগে আমি এখন একটা শব্দ ইউজ করবো, স্টালিনিস্ট। হোয়াট ইজ স্টালিনিস্ট? স্টালিন বললে আসলে কি বুঝাতে চাই আমি? স্টালিনিস্ট বলতে বুঝায় কার্ল মার্কসকে যেভাবে লেনিন পড়ছে, একইভাবে স্টালিন ওভাবে পড়ে না। যেমন আপনি যদি হেগেল সম্পর্কে কোনো ধারণা না রাখেন, তাহলে মার্কস সম্পর্কে একটা ধারণা হবে। আর যদি হেগেল সম্পর্কে ধারণা থাকে, তাহলে এবার আসলে মার্কসকে চিনবেন। যেমন খুব সহজ করে একটা কথা বলি, এখন হয়তো ওদিকে ডিটেলে যাবো না, তাহলে সহজে মনে রাখার জন্য, হোয়াট ইজ রিয়েল আর আইডিয়াল, এই দুটোর ফারাক কি? এটা পাবেন আপনি খুব সম্ভবত এই জার্মানোলজি বইয়ের ভিতরে আছে। মানে বইয়ের ভিতরে ব্যাপারগুলো আছে, কিন্তু হয়তো সবটা বুঝতে পারবেন না। খুব সাধারণ শব্দ, রিয়েল আর আইডিয়াল, কথার ফারাক কি?
মার্কস আসলে যে সময়টা মার্কস হচ্ছে সে সময়টা হলো আমরা থিওলজি থেকে বেরিয়ে এসে ফিলোসফিতে যাচ্ছি, দুটোর মধ্যে একটা ফারাক টানার সময় হয়ে গেছে। এটা এমন একটা সময়, ফলে মার্কসকে বুঝাতে পারতে হইতেছে যে আলাদা কেন, এটা থিওলজির সমস্যাটা কি আছে, মানে কি জিনিসটা সমস্যা ঠিক না, মানে কি জিনিস নাই নাই এটা তার খামতি না, এটা এটাই থিওলজি। এভাবে বোঝাটা ভালো হবে, মানে এটা বড় এটা ছোট এটা মনে করাটা ভুল হবে। মার্কস এভাবে বুঝতে বলে নাই, আমি আমার পাঠ যেটা সেরকম, বা স্ট্যালিন সরি হেগেলও এভাবে বুঝতে পারছে না। পরে একটু ব্যস্ত আছি। তো রিয়েল আইডিয়ালের ফারাক এটা দিয়ে বোঝা যাবে মার্কস কি। যেটা আইডিয়াল, আইডিয়াল মানে সদা সত্য কথা বলিবে, এটা হলো আইডিয়াল ভার্সন। কেন? তাহলে রিয়েল কি? রিয়েল হলো যেটা রিয়েলাইজ করা যায়। রিয়েলাইজ মানে আমরা বাঙালি পাঠকদের জন্য রিয়েলাইজ কথার মানে কি? রিয়েলাইজ মানে যা বাস্তবায়িত করা যায়। রিয়েল মানে বাস্তব, বাস্তবায়িত যা করা যায় তাই রিয়েল, রিয়েলাইজ করলাম। তার মানে এটা বইয়ের লেখা না, এটা আইডিয়ালি বলা না। সবার সদা সত্য কথা বলিবে বলে রেখে দিলেন। বাস্তবে মানুষ সদা সত্য কথা বলতে পারে কিনা, সম্ভব কিনা, কতটা পারে, এটা নিয়ে ইন্টারেস্টেড না। ঠিক আছে, আদর্শগত জায়গাটা কি এইটা বলার জন্য আইডিয়াল শব্দটা লাগে। ক্লিয়ার? দুনিয়ার সমস্ত থিওলজি আইডিয়াল স্টাইলে প্রকাশিত। ক্লিয়ার? এটা মানুষ কতটা বাস্তবায়িত করতে পারবে ওটা থিওলজির সাবজেক্ট। প্লাস আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেকটা থিওলজি একবার যখন চালু হয়েছে, একটা নবী অর্থে যদি ধরেন, কমপক্ষে 2000 বছর এটা চলছে। এটা কি খুব কঠিন না? 2000 বছর আগে একটা কথা বলা, সেই কথাটা 2000 বছর পর্যন্ত এটা ধরে রাখা, বাস্তবের সাথে মিল থাকা, এটা খুব কঠিন। ফলে এমনভাবে কথাটা বলতে হবে যেন এটা থাকে অনেকদিন, রাইট? সেই জন্য সব থিওলজি, আর এটা আমার ধারণা আর কি, যে সব থিওলজি যেন আইডিয়ালি লেখা, আইডিয়াল স্টাইলে। ও তো বলতে পারতো যে এটা কিন্তু আইডিয়াল বলছে, বুঝছো, তোমাকে কিন্তু রিয়েলি এটা করে দেখাইতে হবে। আর রিয়েলি করতে যে সময় লাগবে, এটা 2000 বছরও লাগতে পারে, এরপরও রিয়েলাইজ হয় না, 100% করা যায় না। এটার উদাহরণটা আমি প্রায়ই দিই। উদাহরণটা হলো অনেকটা এরকম, একটা কাঠমিস্ত্রি, কাঠমিস্ত্রির মাথায় একটা চেয়ারের ধারণা আছে, ধারণা। এখন বাস্তবে ঠিক ওই রকমই একটা চেয়ার সে বানাতে পারবে কিনা তা কার উপর নির্ভর করে। প্রথমত যে র মেটেরিয়াল, কাঠটা কেমন, দ্বিতীয়ত হলো যেসব হাতুড়ি বাটাল দিয়ে যন্ত্রপাতি দিয়ে সে কাজটা করবে, সেইটা কতটা কাজে, কতটা দক্ষ, মানে কতটা উপযুক্ত, এগুলোর উপর নির্ভর করে। তাহলে এই হাতুড়ি বাটালও তো ডেভেলপমেন্ট হওয়ার হিস্ট্রি আছে, এটা তো অনেক সময় লাগছে হিস্ট্রিতে। তাহলে কল্পনায় যা থাকবে তাই যে রিয়েলাইজ করা যাবে নট নেসেসারিলি, এটা বহুদিন সময় লেগে যেতে পারে। আপনি শার্প করতে যাচ্ছেন, দেখছি ভেঙে যায়, কাঠ ভালো না, কোনাটা এমন হওয়া বলে আমি কল্পনা করছি, কিন্তু বাস্তবে করতে গেছেন না, কোনা এরকম করাই যায় না। কোনাটা আপনি ঢেউ কলানো করে দিবেন, শার্ট দুটা কোনা এসে মিলছে না, এরকম না, একটু ঢেউ খেলানো করবেন। এখন দেখা যাচ্ছে ওরকম বাস্তবে করাই যায় না, ওরকম নেদাও নাই আপনার, ঘষা দেওয়ার জিনিসই নেই আপনার, যন্ত্র নেই। এতে এটা যন্ত্র আবিষ্কার হতে আপনার সময় লাগছে তাহলে অনেকদিন। তাহলে এগুলোর উপর নির্ভর করছে আপনি এই যে আইডিয়ালটা হলো এই যে আপনার মাথায় ধারণা ছিল, কল্পনাটা ছিল চেয়ারটা কেমন হবে, এটা হচ্ছে আইডিয়াল। কিন্তু যখনই রিয়েলটা বানাতে যাবেন, এটা কখনোই আইডিয়ালের সাথে মিলবে না, 100 মিলবে না। কখন এলো আইডিয়াল রিয়েলের একটা একেবারে আলটিমেট ঝগড়া বলতে পারে, বা ডিফারেন্স। আবার সুবিধা হলো আইডিয়ালটা হলো কল্পনায়, বাস্তবে নাই ওইটা। বাস্তবে যেটা বানাবেন চেয়ার, ওইটা হলো রিয়েল চেয়ার, তাহলে রিয়েলাইজ করলেন আপনি, হ্যাঁ বাস্তবে একটা চেয়ার হয়ে দেখাইলেন। এখন দুইটারই প্রয়োজন আছে। আইডিয়াটা যদি আপনার মাথায় কল্পনায় না, তাহলে আপনি বানাবেন কি? এই জন্য থিওলজি আইডিয়ালি দিচ্ছে আপনাকে, কি মানুষকে কি হইতে হবে, কি হলে ভালো মানুষ, ভালো মুসলমান হওয়া যায়, ভালো হিন্দু হওয়া যায়,
ভালো খ্রিস্টান হওয়া যায়, এগুলোর বর্ণনা পাবেন। কিন্তু আদৌ পারবেন কিনা যে সোশ্যাল কন্ডিশন আছে তাকে ফিট করে, এটা এদিকে তাকে কথা বলা হয় না। এটা থিওলজি সাবজেক্টই না, থিওলজি এ নিয়ে কোনো কথা বলতে চায় নাই। ও খালি আইডিয়ালি কি হওয়া উচিত তাই বলবে। ও সাবজেক্ট ম্যাটারটা এরকম, বলার বিষয়বস্তু হলো এরকম। আর রিয়েলটা হলো এই জন্য রিয়েলাইজ করে যতটা করা যায়। তাহলে আলটিমেটলি রিয়েল কোনোদিনই হওয়া যাবে না, মানে আইডিয়ালটাকে রিয়েল কোনোদিনই হওয়ানো যাবে না। এইটাই মার্কস প্রথম, ও হচ্ছে সেই লোক যখন জাংশনে দাঁড়ায় আছে, যখন থিওলজি থেকে সে রিয়েলিটিতে যাচ্ছে। এই কথাটা সে বারে বারে সবাইকে মনে করায় দিচ্ছে যে একদিন, এই জন্য আজ পর্যন্ত দুনিয়াটা কি হওয়া উচিত তাই মানুষ বলে গেছে, কিন্তু হয়ে কি দেখাইতে পারছে? এই দেখেন যেটা ফয়ারব্যাগের কথা বলছিলাম, এটা এইটাই ফয়ারব্যাগের থিসিসের একটা থিসিস। এই কথাটার অর্থ বোঝেন এখন। মানুষ এইটা চাই ওটা চাই বলে গেছে, কেন? থিওলজি তো আসলে, কিন্তু করে দেখানোর পরে না আপনি বলবেন হ্যাঁ এটা সত্য। তাহলে হোয়াট ইজ ট্রুথ? খালি এখানে একটা গ্লিমস দিব, ডিটেল যাব না। ইন্ডিয়ার গান্ধী আছে না, মহাত্মা গান্ধী, এই গান্ধীর একই প্রবলেম ছিল, আইডিয়াল আর রিয়েলে। ও সারা জীবন সত্য খুঁজে বেড়াইছে, কিন্তু সত্যের আবার দেখেন, বাংলায় সত্য যা বলি, ইংলিশে সত্যের দুইটা অর্থ আছে। একটা সত্যের অর্থ হলো ট্রুথ, আরটা হলো ফ্যাক্টস। এই ফ্যাক্টসটাই রিয়েল। যেমন আজকে অমুক জায়গায় একটা মারামারি ঘটছে, মানে নিউজ পেপার ভাষায় যেটা লেখে, তাহলে নিউজ পেপার যেটা করে সেটা হলো রিয়েলি কি ঘটেছে ওটা সে বর্ণনা করতেছে, সে ফ্যাক্টস লিখতেছে। ক্লিয়ার? আর ট্রুথ, ট্রুথ মানে আইডিয়াল। আইডিয়াল এটা কি হওয়া উচিত, উচিত দিয়ে, এই জন্য থিওলজি মাত্র উচিত দিয়ে কথাটা বলা। বাস্তবে এটা হওয়া সম্ভব কি না এটা তার সাবজেক্ট না, এটা মনে রাখতে হবে। এই জন্য আন্ডারস্ট্যান্ড করে দিবেন না। আবার মার্কস এসে প্রথম ভাঙতেছে জিনিসটা, যে এই পর্যন্ত থিওলজিস্টরা এটি বলে গেছে, কিন্তু কেউ করে দেখাইতে পারে নাই। এই মার্কস এটা বিরাট, এর ফয়ারব্যাগের থিসিস বলতে এই কথাটাকে সামনে আনতেছে। সেই জন্য তাহলে আইডিয়াল রিয়েলের ফারাক প্রথম সচেতন করতেছে মানুষকে। এতটা সচেতন হেগেলও করে নাই যতটা সে আমাদেরকে পরিষ্কার করাচ্ছে। তাহলে আইডিয়াল রিয়েলের ফারাক বুঝতে হবে যদি মার্কস বুঝে। এখন যদি আপনি স্ট্যালিনিস্ট হন তাহলে আইডিয়াল রিয়েলের ফারাক বুঝবেন না, হচ্ছে সমস্যা। ক্লিয়ার? যেহেতু আপনি হেগেল পড়ে এসে মার্কস পড়ছেন না, ফলে ফয়ারব্যাগের থিসিসের অর্থ আপনি বুঝবেন না। ওখানে বলা আছে একটা মানুষ দাঁড়াইছিল পায়ের উপরে নাকি মাথা নিচে দিয়ে, ওকে আমি উল্টাই দিচ্ছি, এইটাই জানি আমরা, কিন্তু কাকে কে উল্টালো এর অর্থ কি জানি না। মুখস্থ করলে এরকমই হবে। ফয়ারব্যাগের থিসিস মুখস্থ করছে, কিন্তু মুখস্থের অর্থটা কি, অর্থ বুঝতেছেন না, বিকজ আপনি স্ট্যালিনিস্ট। তাহলে এখন থেকে বুঝলেন হোয়াট ইজ স্ট্যালিনিস্ট, অন্তত কিছুটা গ্লিম্পস দিলাম, ছাপ দিলাম আর কি, হোয়াট ইজ স্ট্যালিনিস্ট। তাহলে স্ট্যালিনের মূল প্রবলেম, স্ট্যালিনের মূল সমস্যাটা হলো যে সে মার্কসকে পড়েছে হেগেল না জেনে। আর এইটার সঙ্গে লেনিনের ফারাক করে, লেনিন অন্তত রিলেট করতে পারে, যেহেতু তার হেগেল সম্পর্কে কিছু ধারণা আছে। সবটা পারছে এটা বলবো না আমি, এই জন্য অনেক কিছু, অনেক প্র্যাকটিক্যাল। সে সবচেয়ে বড় প্র্যাকটিক্যাল হলো 1905 সালের যে বইটা সে লিখছে, ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া। কি অদ্ভুত কথা, লেনিন বলতেছে রাশিয়ার পুঁজিবাদের বিকাশ কেমন হয়েছে ওইটা নিয়ে কথা। ও তো বলবে যে রাশিয়ার সমাজতন্ত্রের সম্ভাবনা কি, ওইটা নিয়ে না লিখবে। রাশিয়ার পুঁজিবাদী বিকাশ হয়েছে কিনা, কতটা হয়েছে, এটা আবার কেমন কথা বলবে? এটা কি কমিউনিস্ট একটা কথা সাবজেক্ট বলবে? তাহলে এই কথাটা বললাম এই জন্য যে স্ট্যালিনিজম বলতে কি বুঝে এখন বুঝি, এটা দিয়ে বুঝতে পারেন। সেকেন্ড এখন আসে স্ট্যালিনিজম আর একটা সাংঘাতিক অপরাধ বলতে পারেন, মিসআন্ডারস্ট্যান্ডিং বলতে পারেন, সেটা হল হোয়াট ইজ শ্রেণী। মার্কস যেটাকে শ্রেণী বলতেছে, মার্কসের শ্রেণী ধারণাটা কি আসলে, সে কি বলতে আমি বোঝাতে চাচ্ছি, ইজ বেসড অন অর্থনৈতিক ক্লাস নাকি পলিটিক্যাল ক্লাস। এই দেখেন গাপলা বাদাইলাম আমি, মানে একটা লোক কারখানায় কাজ করে, তার ডেফিনেটলি শ্রমিক শ্রেণীর লোক। আচ্ছা, তো তাহলে লেনিন সাহেবকে, উনি কেমন শ্রমিক শ্রেণীর লোক হয়? উনি কি কারখানায় কাজ করতেন? অ্যাটলিস্ট
ওয়েল টু ডু একটা লোক ছিল। তাহলে লেনিন সাহেবকে কি করে আমাদের শ্রমিক শ্রেণীর নেতা বলেন? কেন বলবো? মার্কস কোথাও ওই শব্দটা পরিষ্কার করে বলেন, কখনো পলিটিক্যাল ক্লাস অর্থে শ্রেণী শব্দটা ইউজ করছে, কখনো ইকোনমিক ক্লাস হিসাবে। যেহেতু সে পরিষ্কার করে বলে নাই, কিন্তু ইন্টারচেঞ্জেবলি ইউজ করছে, কখনো পলিটিক্যাল ক্লাস অর্থে ক্লাস বলছে, এই অর্থে, এই জন্য লেনিন শ্রমিক শ্রেণীর নেতা। আর যে ইকোনমিক ক্লাসের নেতা, সে তো দেখেই বোঝা যাচ্ছে। তো এই জন্য দুটো শব্দ, এই ভাগটা কিন্তু টের পাইছে লেনিন। এই জন্য লেনিনের ক্লাস ফর ইটসেলফ অ্যান্ড ক্লাস ইন ইটসেলফ বলে দুটো ভাগ আছে, দেখবেন, সার্চ দিবেন, আমি পাবেন, আমি শিওর। লেনিন এটা বুঝতেন, পলিটিক্যাল ক্লাস আর ইকোনমিক ক্লাসের ফারাক আছে। এই জায়গাটাই ফারাকটা হলো আমাদের। এখন আসি আসল জায়গায়। আমাদের এই গ্রামসি সাহেবের সময়ে, গ্রামসি সাহেব আসলে ফলোয়ার অফ স্টালিন। আমার এত কথা বলার সার কথা হচ্ছে এটা, যে উনি লেনিন পরে কার্ল মার্কস শেখে নাই, বা কমিউনিস্ট হয় নাই, বা সোশ্যালিস্ট হয় নাই, উনি স্টালিন পড়ে। স্টালিনের প্রভাব ওনার উপর বেশি হওয়ার কথাও বটে। লেনিন মাত্র 6 বছর বেঁচে ছিল বিপ্লবের পরে, প্রভাব পড়লে না এরা গ্রামস এরা কমিউনিস্ট হচ্ছে। লেনিনের প্রভাব পড়ার এতে সুযোগ পায় নাই, পুরো প্রভাবটা তো স্টালিনের। এইবারে স্টালিনের কাছে শ্রেণী মানে ইকোনমিক ক্লাস দিছি, শেষ করে। এই হচ্ছে বিরাট ফারাক হয়ে যাবে এখন। এই জন্য স্টালিনিস্ট মানে হলো সে ইকোনমিক ক্লাস লোক। একটু পাশের নোটটা দিয়ে রাখি, আমাদের এঙ্গেলস সাহেবও কিন্তু শ্রেণী বলতে ইকোনমিক ক্লাসই বুঝতে। প্রমাণ পাইবেন আপনি জার্মানির বইয়ের ভিতরে, দেখবেন বইটা মার্কস শেষ করা বই না। এক নম্বর প্রবলেম, মানে ছাপানো হয়েছে উনি বেঁচে থাকা অবস্থায়, এটা ঘটে নাই। মরে যাওয়ার পরে এটা বইটা যাকে পড়তে দিয়ে গেছিলেন ওখানে পেয়ে গেছিলেন। সেইটা রিভেল হয়েছে বিপ্লবের পরে, সোভিয়েত বিপ্লবের পরে, অ্যারাউন্ড 1930 এই বইটা খুঁজে পাওয়া গেছে। এগুলো একটা প্রবলেম, ফলে কখনোই ছাপা হয় না। দুই, কোন চ্যাপ্টার পরে কোন চ্যাপ্টার এইটা মার্কস লিখে যেতে পারে না, মানে কোথাও নাই। ফলে সিরিয়ালটা কি হবে, এইটা পরে সোভিয়েতের প্রোগ্রেস পাবলিশার্স গবেষকরা ঠিক করছে। তার ভিতরে দুইটা ভাগ আছে, প্রথম দিকে যেটা করেছিলেন পরে বুঝছেন এর মধ্যে ভুল আছে, ফলে পরের দিকে আবার নতুনটা করছে। মনে রাখবেন, ইউরোপিয়ান যত কমিউনিস্ট আছে সব আবার ফলো করে প্রথমটাকে। সিরিয়ালের যে উল্লাপাল্টা আছে, এটা ইউরোপিয়ান কমিউনিস্ট হলে, মানে ধরেন ব্রিটিশ কমিউনিস্ট হলে, তারা আবার প্রথমটা ফলো করে, আর প্রোগ্রেস পাবলিশার্স পরে যেটা কারেক্ট করে নিচ্ছে ওইটা ফলো করে। আমার কাছে পরেরটাকে ঠিক মনে হয়। দুইটা সমস্যা কথা। থার্ড সমস্যা হলো যে ক্লাসের ব্যাখ্যা। ওই জার্মানির যে বইয়ের ভিতরে দুইটা পাতা গায়ে পাওয়া যায়নি, এই দুটা পাতা লিখে দিচ্ছে এঙ্গেলস। এইবার বাকি পাতাগুলোর সাথে এই দুটা পাতার তফাৎ গুলো দেখবেন, পুরোটাই সে ইকোনমিক ক্লাস দিয়ে ক্লাস ব্যাখ্যা করছে। এঙ্গেলস এই জায়গায় ধরা। এরকম খোটায় যদি পড়েন তাহলে দুজনের তফাৎ গুলো বুঝতে পারবেন আপনি। ওকে, তাহলে এখন দাঁড়ালো আমাদের গ্রামসি হলো আসলে স্টালিনিস্ট কমিউনিস্ট, মানে ক্লাস বলতে যে ইকোনমিক ক্লাস বুঝে। বুঝছে এবার? ওকে, এখন আস্তে আস্তে আমরা গুছাচ্ছি সাবঅল্টার্নের দিকে। তাহলে আমার এতক্ষণকার সার কথাটা হলো যে আমি গ্রামসিকে আমি রিড করছি অ্যাজ এ স্টালিনিস্ট। কি ধরনের স্টালিনিস্ট? আবার স্টালিনিস্ট বলতে বা কি বুঝাচ্ছি, যে ক্লাস, ইকোনমিক ক্লাস দিয়ে ক্লাস শব্দটা বুঝে, মার্কসের ক্লাস বুঝে না। মার্কসের ক্লাসটা বোধ পলিটিক্যাল সেন্সে বলেছে, ইকোনমিক সেন্সে বলছে। তা নাহলে লেনিন সাহেবকে আপনি শ্রমিক শ্রেণীর লোক নেতা বলতে পারেন না, কারণ সে কোনো কারখানায় কাজ করতো না, বা ওয়ার্কিং ক্লাসের লোক সে না, মানে ইকোনমিক ক্লাস অর্থে সে অর্থনৈতিক লোক না, তাহলে সে পলিটিক্যাল ক্লাস। তাহলে এই যে ইকোনমিক ক্লাস আর পলিটিক্যাল ক্লাসের মধ্যে ফারাক আছে, এর রিয়েলাইজেশনটা তার ইয়ে ছিল না, আন্তনিও গ্রামসির ছিল না। এটা তার যে কোনো কিছু পড়লে বুঝতে পারবেন। আর এটাই স্টালিনিস্টদের কমন ফেনোমেনা, এটা কমন বৈশিষ্ট্য, শুধু ফেনোমেনা। এই জন্য আমাদের দিকেও যে কমিউনিজমটা আসছে, এটা তো এমনিতেই আজ পর্যন্ত হাতে গোনা 2-1 বাদে হেগেল সম্পর্কে কোনো ধারণা নেই কোনো কমিউনিস্ট। দুঃখের কথা হলো এটা। ফলে কোন কমিউনিস্টকে দেখছি আমরা, এটা সব স্টালিনিস্ট।
অর্থাৎ প্রধান সমস্যা হলো ক্লাসের ধারণার মধ্যে, অন্য অনেক কিছু তো আছে, প্লাস এই যে রিয়েল আইডিয়ালের ধারণা নেই। স্টালিন বলতেছে 6 ধরনের সমাজ আছে। কেমনে বুঝলেন 6? না, কেমনে বুঝলেন না? তো এখন একটা সমাজের পর আরেকটা সমাজ, এটা কি অটোমেটিক হবে? যদি অটোমেটিক হয় তাহলে তো বিপ্লব হবে। আমার চেষ্টা করার দরকার কি? এটা উত্তর কি দিবে স্টালিনিস্টরা? আমি শিওর তাদের কাছে উত্তর নাই। এই প্রশ্নটা কোনোদিন হইতে পারে, তাও তারা চিন্তা করে নাই। কনক্লুশন হলো তারা ধরে নিচ্ছে সব সমাজই একসময় সমাজতন্ত্র আসবে। দেখেন, এটা স্টুপিডিটি হলো না? আর এই 6 ধরনের সমাজের কথা মার্কস কোথাও বলে নাই। মার্কস উদাহরণ হিসেবে বলছিল একটা কথা, যেটা জার্মানিতে পাইবেন, ওখানে এই ধরনের কিছু ধারণা উনি দিচ্ছিলেন, কিন্তু এটা 6 ধরনের সমাজ হয় এবং এটা অটোমেটিক হয়, এগুলো মার্কসের ধারণা না। এটা হচ্ছে স্টালিনের ধারণা। আর একটা বৈশিষ্ট্যের কথা বলা সেম হলো আপনার, এগুলো তার মানে পাচ্ছে হলো আমাদের গ্রামসি সাহেব। এখন আসেন গ্রামসির সাথে সাবঅল্টার্নের ভিত্তিটা কি? আমার বিচারে দুনিয়ার সব সাবঅল্টার্ন গ্রামসির ভক্ত অ্যাকচুয়ালি। যদি জিজ্ঞেস করেন যে সাবঅল্টার্নেটে কি কমিউনিস্ট, মনে হয় মোর দেন 50% সাবঅল্টার্ন লোককে পাবেন যারা নিজেরাই বলবেন না আমরা তো স্টালিনিস্ট, আমরা কমিউনিস্ট না। ও শিওর না, আমি নাম বলতেছি না। বাংলাদেশে অনেক মাস্টারকে পাবেন, সে বলবেন আমি তো কার্ল মার্কস পড়িই নাই, কিন্তু উনি সাবঅল্টার্ন নিজেকে দাবি করেন। ফলে বুঝতে পারতেছেন যে সাবঅল্টার্ন হওয়ার সাথে মার্কস পড়ার তো দরকারই নেই, নিজেকে কমিউনিস্টের দাবি করারও দরকার নেই, কারণ আপনার জন্য তো গ্রামসি আছে। তাহলে ফারাকটা করতে হচ্ছে, খেয়াল রাখেন। ওকে, এখন বাংলাদেশে কি কোনো কমিউনিস্টদের ভিতরে গ্রামসি টেন্ডেন্সি ওয়ালা লোক ছিল না? ট্র্যাডিশনাল কমিউনিস্ট যারা, উত্তর হ্যাঁ ছিল। কারা? সহরাপাটিদের কিছু কিছু ধারার বক্তব্য এরকম, যেমন শ্রমিক শ্রেণীর জায়গা থেকে দেখতে হবে জিনিসটা। আপনি তো আপনার জায়গা থেকে বলতেছেন, মানে আপনার ক্লাস আলাদা, তাহলে শ্রমিক শ্রেণীর চোখ দিয়ে এই যে সাব সাব কথার অর্থ বুঝে না, সাব যারা অধস্তন, সমাজের অধস্তন ক্লাস, তাদের চোখ দিয়ে দেখতে হবে। দেখে মনে আসলে তো ভালো কথা, কথা আসলেই ভালো, কিন্তু এই ভালো কথাটা আবার বিপরীত একটা ভুল আছে। তাহলে যে কাজটা করতে হবে, যেটা বিপ্লবী কাজগুলো আইডিয়া হিসেবে, যেটা বিপ্লবী আইডিয়া, এইটা কি একটা শ্রমিকের পক্ষে বিপ্লবী আইডিয়া কি নিজে নিজে জানা সম্ভব? এই যে আপনাকে পড়তে হবে মিনিমাম। ম্যাট্রিক পাস করার লোকের পক্ষেও কার্ল মার্কস বুঝতে পেরে যাবো পইয়া, মনে হয় না এত সহজ, রাইট? তাহলে একটা লেভেলের পড়াশোনা আপনার লাগবে। তাহলে আপনি একটা শ্রমিককে দায়ী করতে পারেন না, চাপ এক্সপেক্ট করতে পারেন না যে তার উদাহরণ থাকতে হবে। তাহলে তো পড়াশোনার দিক আছে, তাহলে ক্লাসের ব্যাপার আছে। তাহলে শ্রমিকের পক্ষে শ্রমিক শ্রেণীর তত্ত্ব জানা এই বিরাট কঠিন জিনিস, প্র্যাকটিক্যাল জিনিস না, তা ছোট করার জন্য বলা হচ্ছে না, কারণ এর সুযোগই তো সে পায় নাই, পড়ালেখার সুযোগ তাকে দিছি আমরা। তাহলে যা শ্রমিক শ্রেণীর স্বার্থ দিক থেকে দেখা যায় ওটাই শ্রমিক শ্রেণীর রাজনীতি, নট নেসেসারিলি। কিন্তু যদি বলেন যে আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের ট্রেড ইউনিয়ন মুভমেন্ট হচ্ছে কোনো ট্রেডের গার্মেন্টস শ্রমিকই ধরে, এখন ওদের জন্য যে দাবি নামানোর যে সলভটা করা হচ্ছে, এতে ওদের লাভ হয়েছে কিনা, এটা ওদের বুঝাবুঝি ব্যাপারটা ইম্পর্টেন্ট। এটা আপনি আমি ইউনিভার্সিটির মাস্টার কি বিরাট উস্তাদ একটা কার্ল মার্কস এসে বসে গেছে তাইলে এটা ঠিক হয়ে যাবে না, এটা হবে না। ওদের পার্সপেক্টিভ, এই যে পার্সপেক্টিভটা ওদের, ওনার যেই জায়গা থেকে বসে দেখছে, এটা ইম্পর্টেন্ট। সাবঅল্টার্ন বললা তারা ইকোনমিক ক্লাস বললা ফালাই দিয়েন না, এটা হচ্ছে আমাকে আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য। আমার ইকোনমিক ক্লাস বলে ওর থেকে ফেলে দিয়েন না, পরে নাই বলে ফালাই দিয়েন না, ওরও পার্সপেক্টিভটা বোঝাটা জরুরি দরকার। আপনি কোনো কিছু একটা তত্ত্ব দাঁড় করাইছেন, তত্ত্বটা ওরা কি করে দেখতেছে এটা জানাটা জরুরি। আমরা যেমন করি না, ওটা প্রোডাক্ট বানায় আগে বাজারের মানুষের রিয়াকশন দেখতে যাই না, সিনেমা বানায় রিয়াকশন দেখি না, আগে একটা এমন শো করি মানুষ কি বলতেছে এটা দেখার জন্য, এটা ওরকম অনেকটা।
যে আপনি এবার যাদের জন্যই তত্ত্ব বানাইছেন তাদের চোখে জিনিসটা কেমন। হ্যাঁ, এর একটা আলাদা গুরুত্ব আছে। ওই অর্থে অনেকেই সাবলটান হতে হবে, ওই অর্থে সাবলটানদের সালাম দিই আমি, যারা বলতে চায় যে তাদেরও একটা ভাষ্য আছে। সাব যারা, অধীনস্থ যারা, গরিব যারা, তাদের ভাষ্যটা ইম্পর্টেন্ট, বাট নট নেসেসারিলি এটাই তত্ত্ব। এই হচ্ছে ফারাক আমার। ফলে ওদের ভাষ্যটাকেই তত্ত্ব মনে করতে হবে, এটা ভুল আবার হবে। কিন্তু ওদের পার্সপেক্টিভটা কি এটা জানাটা খুবই জরুরি। ওদের দিক থেকে ওদের জায়গায় বসে দেখাটা জরুরি। এই আমার কথা সার কথা হচ্ছে এটা, ওদের জায়গায় বসে দেখতে হবে। এই অর্থে সাবলটান ইজ রাইট। কিন্তু এইবার যদি আপনার তত্ত্বগত জায়গা থেকে আসেন, তাহলে আবার এটা হবে না। শ্রমিক শ্রেণী অ্যাজ এ তত্ত্ব, থিওরিটিশিয়ান, এটা লেনিন, ওইটা তখন আর সাবলটান দিয়ে বুঝলে হবে না। কথা ক্লিয়ার? তখন আর ওই গ্রামসি দিয়ে বুঝলে হবে না। তখন মার্কসকে পারলে, লেনিন তো বটে, মার্কসের জায়গায় বসে দেখতে হবে, কিংবা আরো মার্কসেরও তো আরো ডেভেলপমেন্ট দরকার আছে, অনেক কিছু সে পরিষ্কার করে যেতে পারে না, এইসব জায়গায় বসে দেখতে হবে তাহলে আপনাকে। ক্লিয়ার আমি কি বলতে চাচ্ছি? আমি তার মানে বলতে চাচ্ছি যে সাবঅর্ডিনেট অ্যাজ এ পার্টিকুলার পার্সন, যাদের জন্য আমরা এই বানাইতেছি, তারা কি করে ব্যাপারটাকে দেখছে, এই ধারণাটা পাওয়া জরুরি, তাদের ভাষ্যটা পাওয়া জরুরি। এই অর্থে সাবঅর্ডিনেট ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু সাবঅর্ডিনেটকে যদি ইসেলফ এ তত্ত্ব গিভার, মানে থিওরি দিচ্ছে যারা, তারা এরকম যদি মনে করেন তাহলে বুঝা। ওকে, সাবঅর্ডিনেট যারা বাংলাদেশে বলা ভুল, এটা শুরু করছে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে কমিউনিস্টদের একটা গ্রুপ, তারা আলথুসার বলছি, গ্রামসি পড়ে তারা সাবঅর্ডিনেট হয়েছে। ডেফিনেটলি তারা ট্র্যাডিশনাল যে কমিউনিস্ট পার্টি, সোভিয়েত, তখন তো সোভিয়েত সব কমিউনিস্ট পার্টি মানে সোভিয়েত বেস কমিউনিস্ট পার্টি, সিপিএম টাইপের, তো ওই কমিউনিস্ট পার্টি থেকে তারা অবশ্যই আলাদা। কোন কোন জায়গায় এই যে তারা স্পেসিফাই করেছে সাবঅর্ডিনেট জায়গা থেকে দেখতে হবে, সাবঅর্ডিনেট বলে একটা আলাদা ভাষ্য আছে, এটি তো অন্তত তারা দাবি করতে পারছে, সেই অর্থে তাদের গুরুত্ব আছে। এখন এর ওস্তাদ কারা ছিল শুরুতে, বহু লোক ছিল, ইউনিভার্সিটি মাস্টারি করছে, তাদের আন্ডারে পিএইচডি করার লোক এখন বাংলাদেশে আছে। রণজিৎ গুহ নাম অনেকেই জানে না, কিন্তু বাংলাদেশের আহমেদ কামালের নাম জানে অনেকে। আহমেদ কামাল হলো আমাদের আমাদের যে সিনিয়র, ধরেন যে যার বয়স 70 আপ হয়ে গেছে যারা, এদের সমসাময়িক ইউনিভার্সিটির মাস্টার ছিল আহমেদ কামাল। আহমেদ কামাল আবার আমাদের মির্জা আলমগীরের উস্তাদ। ওকে শিখাইছে যে বিএনপি কি বিপ্লবী পার্টি নাকি, বিএনপি কেন আপনাদেরকে বিপ্লব শিখালে আপনারা ঝাঁপাই পড়বেন। ও বেকুব জানে না যে আওয়ামী লীগ কি বিপ্লবী পার্টি। আওয়ামী লীগের ম্যানিফেস্টো কোনদিন আওয়ামী লীগ বলছে যে আমি বিপ্লবী পার্টি? কিন্তু এই আওয়ামী লীগের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের 71টা হয়েছে, এটার কি ব্যাখ্যা দিবেন আপনি? ভাল লাগছে না তখন? 71 শুনলে বুক চাতায় যান আপনারা। হ্যাঁ, কে কয়টা মুক্তিযোদ্ধা করছে তার হিসাব বেড়ায় আসে। তা আওয়ামী লীগ কোন শ্রেণী পার্টি ছিল? এই হলো আহমেদ কামাল, সাবর্ণান লোক, কিন্তু কারণ সে রণজিৎ গুহর আন্ডারে পিএইচডি করছে। তার আন্ডারে পিএইচডি করা আর এক লোক হলো দীপেশ। দীপেশের ভক্ত ঢাকা এখন অনেক আছে, আমি নাম বলতে যাচ্ছি না। দীপেশের আন্ডারে পিএইচডি করতে হবে, এরকম লোকে আনা গেছে। আমি লিখবো করে লেখা হয় নাই। দীপেশ এটা লেখা লিখছিল আমাদের আগস্টের বদলের সময়, প্রথম আলোতে। এত সমালোচিত হয়েছে যে দীপেশই লজ্জা পেয়ে ওটার আবার একটা ব্যাখ্যা দিয়ে কোনো মতে ভাগছে। এটা আমি লিখবো, আমি আজকাল লিখি কম, বলি বেশি বলে লেখা হয় না আসলে। দীপেশ এলো আরেকটা। যাই হোক, আর প্রথম কথা বলে রাখি, সাবঅর্ডিনেট বলে যে মূল গ্রুপটা আগে ছিল, তারা আবার ভাগ হয়ে গেছে নিজেদের মধ্যে, মানে তারা আর একটা থাকতে পারে নাই। ফলে আপোষে তারা মেনে নিচ্ছে যে আমরা সাবঅর্ডিনেট ছিলাম বটে, কিন্তু আমরা এখন যার যার সাবঅর্ডিনেট হয়ে আছি। ফলে আমরা কারোর সাথে কারো ঝগড়া করতে যাচ্ছি না। জয়া চ্যাটার্জি যে বইটা লিখছে, বাংলা বাঘ হলো টাইপের, বুঝেছেন? জয়া চ্যাটার্জি আরেকটা সাবঅর্ডিনেট। গায়ত্রী স্পিবাক আরেক ধরনের। গায়ত্রী স্পিবাকের ধারণাটা এই সাবঅর্ডিনেট বলতে এই যে নিচু শ্রেণীর মানুষের ভাষ্যটা কি, এটা এর প্রবক্তা যদি বলতে চাই তাহলে ইয়েকে পাবো আমরা, গায়ত্রী স্পিবাককে পাবো আমরা। এদের মধ্যে বৈশিষ্ট্য আলাদা আলাদা আছে, এটা ঠিক,
কিন্তু শেষ বিচারে সবাই আবার কমিউনিস্ট কি তারা উত্তর হলো যে না, স্টালিনিস্ট তারা বেসিক্যালি। এবং তারা যে স্টালিনিস্ট এটা আবার তারা জানে না, কারণ তারা ক্লাস ব্যাখ্যা করছে যে কোন জায়গা থেকে এখানে যে প্রবলেমটা আসছে এটা তারা রিয়েলাইজ করেনি। তার তো গ্রামসিতে মজে বসে আছে। ফলে গ্রামসি লিমিটেশন যদি আপনি না বুঝতে পারেন তাহলে কাল মাসকেই তো বুঝতে পারবেন না আপনি। এই জন্য তারা শিওর না এবং স্বীকার করে না। আচ্ছা, এবার আসুন যারা যারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইন্ডিয়ারই যারা যারা সাবঅর্ডিনেট ছিল তাদের বইয়ের নাম দেখে না, ইমান ও নিশান শুনে মনে হয় যে বাহ ভালো তো, ফকির বিদ্রোহ নিয়ে বই লিখতেছে। ফ্যাক্টস হলো এগুলো সিম্পলি ডেসক্রিপটিভ। ফকির বিদ্রোহের ইয়ে কি ছিল, পোটেনশিয়ালিটি কি ছিল, কেন কিছু হতে পারে না বা কেন কি হয়েছে না, এই ধরনের বর্ণনা পাবেন না। দেখে মনে হলো যে সে তো শ্রমিক শ্রেণীর জায়গা থেকে ব্যাখ্যা করছে। উত্তর হলো যে না, আপনি এই জিনিসগুলো পাবেন না ওখানে বুঝে। তো লালনকে দেখছে না ওরা, ওর লেখা আছে। সবাই মনে করে লালন বাংলাদেশের কথা বললাম, আচ্ছা ঠিক আছে মুসলমানদের একটু নাম দিই। পাকিস্তানে উত্তর উত্তর মানে পাঞ্জাবেরও উত্তরে সবচেয়ে বিখ্যাত একদম ইয়ে টাইপের আপনার লালন টাইপের ব্যক্তিত্ব আছে, একটা নাম হলো বুল্লে শাহ। পাকিস্তান কোক স্টুডিওতে বেশিরভাগ গান বুল্লে শাহ তার শিষ্য, ওদের যে গ্রুপটা ছিল। আর লোকে অনেকে সিম্পলি বলবে যে ও আচ্ছা এরা হলো সুফি, না বুঝলে যা হয় আর কি। ও কি বলতে চাচ্ছে এটা তো বুঝছেন, ওটাকে সাবলটান মনে হবে না আপনার, কেন পাকিস্তানি বলে মুসলমান বলে এই সমস্যা তার মধ্যে সাবলটানদেরও ছিল। তা নাহলে ইমান ও নিশান বলে শেষ হয়ে যাচ্ছে কেন? ওটা দেখাইছি কি করছে কি সন্ন্যাসী বিদ্রোহ, বিদ্রোহ মানে ভালো। এমনি তো বিদ্রোহ বিপ্লবের মধ্যে একটা বেসিক ফারাক আছে, এ তো কার্ল মার্ক্সের আমল থেকে আমরা এগুলো জানছি, এগুলা যে বিদ্রোহ আর বিপ্লব এক না। বিপ্লব হলো সেটাই যেটা আপনি কোথায় নিয়ে যেতেন এটা জানেন আপনি, আর বিপ্লব হ্যাঁ বিদ্রোহ সরি এটা হলো বিপ্লব। আর বিদ্রোহ মানে হলো যেটা করতে চাচ্ছে শাসক, এটা আপনার সহ্য হয় না, আপনি রেসিস্ট করছেন, কিন্তু কি করবেন জানি না, কোথায় গিয়ে পৌঁছাবেন আপনি জানেন না, অদ্ভুত জ্ঞান ডেভেলপ করে নাই। এটা হচ্ছে বিদ্রোহ। বিদ্রোহ মানে যেটা দিচ্ছেন এটা বিদ্রোহ মানে এটা শেষ হবে আপনার পরাজয় দিয়ে। আর বিপ্লব হয়েছে যেহেতু আমি জানি কোথায় নিব এটা, আমি সেই জায়গায় নিয়ে ছাড়বো এটা। আরেকটা হলো যে এটা খুব কাজে লাগবে আপনাদেরকে, বিপ্লব ইংরেজিটা হলো রেভলিউশন, এর উল্টা শব্দটা হলো আসলে ইভলিউশন, যেটা প্রাকৃতিক ভাবে হবে, চেঞ্জ হবে একটা, কিন্তু প্রাকৃতিক ভাবে আল্লাহর দেওয়া নিয়ম অনুসারে বলতে পারবেন, থিওলজিস্ট এভাবে ব্যাখ্যা করবেন। আর আপনি বলবেন এটা প্রকৃতির নিয়মে হয়েছে। আজকে ঘূর্ণিঝড় হবে কিনা এটা প্রকৃতির নিয়মে হয়েছে। মানুষের মুরদ আছে, ঘূর্ণিঝড়ের সামনে গিয়ে তারা তুই থাম এখন বলতে পারবেন, ও কি করবে, পাশ কাটা যাবে। ঘূর্ণিঝড় মতন চলে যাক ভাই, আমি বেঁচে পড়তে আবার যখন 6 ঘন্টা 8 ঘন্টা পরে ফিরে আসবো তখন আমি আবার রাজা হবো। তাহলে এভলিউশন হলো ওইটা যেটা প্রাকৃতিক ভাবে চেঞ্জ হয়, আর রেভলিউশন হলো ওইটাই যেখানে সাবজেক্ট কর্তা এসে বলতেছে নো, ও তোমার নিয়মে চলবে না, আমি এইটা এমনি করে ছাড়বো, আমি কর্তা, আমি ঠিক করছি। এবার বুঝছেন বিপ্লব মানে কি? বিপ্লব মানে হলো প্রকৃতির ভিতরে হাত ঢুকানো, এবং যতটা প্রকৃতি অ্যালাউ করে ততটুকু চেঞ্জ করে দেওয়া, যেহেতু কর্তা আমি ঠিক করছি করবো এটা, এবং কোথায় যাবে আমি এটা যথেষ্ট পড়াশোনা করছি জানছি, এই জন্য এটা রেভলিউশন। তার মানে স্টালিনের ওই 6 বিপ্লবের তত্ত্ব ভুল। বিপ্লব আপনার যেটা হয় ওটা বিপ্লব না, ওটা ইভলিউশন। এই যে আপনি ইভলিউশনের হিউম্যান হিস্ট্রি যেটা 6000 বছরের পুরনো কমপক্ষে, এটা ইভলিউশনারি পদ্ধতিতে হয়েছে। আমরা তো ঠিক করি না আজকে আমরা এই জায়গায় পৌঁছাবো। বিপ্লব হচ্ছে ওইটা যে আমরা যেখানে পৌঁছাবো ওটা ঠিক করছি আমরা আগেই, তারপর ওখানে নিয়ে গেছি। প্রকৃতি যাইতে চায় না, ন্যাচারালি হইতে চায় না, আমি হওয়াইছি, আমি হাত ঢুকাইছি, তো এই জন্য তো আমি কর্তা। সো বিপ্লবের বেলায় কর্তা লাগে, এই যে কর্তা মানুষ লাগে, এই জন্য মানুষ হলো সাবজেক্ট আর অবজেক্ট হলো যা সে করে। এই জন্য প্রাকৃতিক ঘটনা মানে অবজেক্টিভ ঘটনা, একই কথা।
অবজেক্টিভলি ঘটা ঘটনা মানে প্রাকৃতিকভাবে যেটা ঘটনা, যে ঘূর্ণিঝড় হবে, আজকে বৃষ্টি হবে কিনা, এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে ঘটনা। আবার খারাপও আছে, এই যে আমি জোর করে দুবাইয়ে বৃষ্টি আনতে গেছি, বেগম বুঝি নাই বৃষ্টি আনার পরিণতিটা এবার কি হবে, এবার দেখা গেছে পুরা দুবাই, পুরা সৌদি আরব ভাইসে গেছে। ইম্প্যাক্ট কি পড়বে, কতটা বৃষ্টি নামাইলে পরে কি ক্ষতি হবে, কিছু খবর রাখি নাই। এর অন্য এফেক্ট কি হবে আমি কিছু জানি না, খালি মনে হচ্ছে আরে এই গরমের দেশে থাকি 50 ডিগ্রি টেম্পারেচার, আমি বৃষ্টি না হয় তাহলে কি মজা টানা হবে, ক্ষতিটা কি হবে আমি কোনো পূর্ণ জ্ঞান নেই। এটা হলো অ্যাবরেশন আর কি, অ্যাবোরেটেড হয়ে গেছে, বাচ্চা হইতে নিছিল, বাচ্চা নষ্ট হয়ে গেছে। সো দুবাইয়ের ঘটনা হলো অ্যাবোরেটেড ঘটনা, এটা বিপ্লব হয় নাই। তাহলে আপনাকে পরিষ্কার থাকতে হবে কোনটা এভলিউশন কোনটা রেভলিউশন। তা আমরা এখন দাবি করতে পারি স্টালিনের কাছে রেভলিউশন কথার অর্থ জানা ছিল না, ও তো অবজেক্টিভিটিটাকেই, এই জন্য এই যে অবজেক্টিভিটি যেটা মানুষে করে নাই, এটাকে বলে অবজেক্টিভিটি। এটাকে আমরা থিওলজিস্টরা বলি আল্লাহ করছে। বোঝাচ্ছে, আপনি বলতে পারেন অবজেক্টিভিটিটাই আল্লাহ। আর আমি যখন সিদ্ধান্ত নিয়ে করছি, জেনে বুঝে করছি, কি হবে তাও জানি, সেখানে নিয়ে গেছি, এইটা হলো বিপ্লব। এই জন্য ইভলিউশন আর রেভলিউশনের ফারাকটা হলো এই জায়গাটা, এটা মনে রাখবেন, তাহলে অনেক কিছু পরিষ্কার থাকবে আপনার কাছে। এবং এই জন্যই তখন বলবেন এই স্টালিনের 6 ধরনের সমাজ, এটা গাধা একটা। 6 ধরনের সমাজ মানে এটা আগেই হবে, তো হলে পরে আমি বাসায় বসে থাকবো, বিপ্লব করার দরকার কি, বিপ্লব তো হবেই, সবশেষে তো সমাজতন্ত্র হবেই, তাহলে আমি আরো বিপ্লব করতে যাবো কেন? এই হচ্ছে স্টালিনিজমের প্রবলেম। আপনি যখন এই সাবজেক্ট আপনি বুঝেন নাই, কর্তা, ইদানিং দেখছি অনেকে আবার বেশ বুদ্ধিমান হয়ে গেছে, এজেন্সি লাগবে, বুঝেন না, এই যে সাবজেক্টকে সে এজেন্ট বলতেছে আসলে, মানে আমি যতটা ব্যাখ্যা করে বলতেছি এই ব্যাখ্যাটা সে বুঝে না, কিন্তু এটুকু বুঝে যে এটা খুব জ্ঞানের কথা বললাম আমি, এই জন্য শব্দটা ইউজ করে এজেন্ট, এজেন্সি লাগবে। সরাসরি বলতে পারেন না, একটা সাবজেক্ট লাগবে, কর্তা লাগবে, তো সাবজেক্টের সাথে অবজেক্টের সম্পর্কে এটা ব্যাখ্যা করতে হবে। রেভলিউশনের সাথে এভলিউশনের ফারাক কি এটা বুঝতে হবে, তখনই পারবেন আপনি, নাইলে আপনি খালি এজেন্সি হারিয়ে যাবেন। একটা বড় সংখ্যক ইসলামিস্ট কিন্তু এজেন্সি বলে আজকাল, লক্ষ্য করছি আমি। এনিওয়ে, মূল জায়গায় আসি এবার, তাহলে বেশি বাকি দেওয়ার, তাহলে সাবঅর্ডিনেটদের ভিতরে আবার বাকিরা যারা এই স্টালিনিস্ট থেকে যাওয়ার কারণে তারা মনে করে তারা স্টালিনিস্ট না, তারা গ্রামসি পন্থী, এবং গ্রামসির ক্লাস ধারণার গন্ডগোলের জন্য সে তো স্টালিনিস্ট ক্লাস খোদ মাস খেতে বুঝতেই পারলো না, ফলে এরা কত দূর যাবে। ওদের একটাই খালি পজিটিভ জিনিস আছে, যে একটা বিপ্লবের তত্ত্বকেও শ্রমিকদের জায়গা থেকে দেখতে হবে, গরিবদের জায়গা থেকে দেখতে হবে। ইয়েস, এটা খুব ইম্পর্টেন্ট রিয়েলাইজেশন। যেরকমটা বিপ্লবের পরে সোভিয়েত ইউনিয়নে হচ্ছে, খুবই খারাপ কাজ হয়েছে। যেমন শুধু সোভিয়েত ইউনিয়ন না, বিপ্লবের আগে আপনি বলতে যে শ্রমিকের অধিকার দিতে হবে, ট্রেড ইউনিয়ন করতেছেন, আর জেন কিসের অধিকার, কমিউনিজম বলতে কোনো অধিকার নাই, বুঝছেন? এবার এই এর থেকে সাবঅর্ডিনেটটা বেটার না? তাই আপনি তাহলে অধিকার বলছিলেন কেন? অধিকার তো আসলেই মার্ক্সের কনসেপ্ট না, মার্ক্সের কনসেপ্ট নেই, এবং এক শ্রেণী আরেক শ্রেণীকে কাটবে, কাটতে আলাইবো একবারে, গুম গুম হত্যা সবকিছু করতে পারবে, এটা হচ্ছে মার্ক্সের কথা। এবং লেনিন এটাকে আরো সাপোর্ট করে বলতে আছে শ্রমিক শ্রেণী একনায়কতন্ত্রকে পজিটিভ শব্দ ইউজ করছে, ব্যবহার করতেছে পজিটিভ শব্দ হিসেবে। তাহলে দেখেন সেই তুলনায় সাবঅর্ডিনেট অনেক বেটার না? সে অন্তত বলছে যে যেহেতু আমি এটা ইমপ্লিমেন্ট করবো এই তত্ত্বটা, ফলে গরিবদের পার্সপেক্টিভটা বোঝাটা দরকার আছে। আমি গরিবদের তত্ত্ব নিব না, কিন্তু গরিবদের এটা কিভাবে দেখতেছে এটা জরুরি আমার জন্য, এটা আমি যে ঠিক বলছি কিনা আমারও সেলফ ক্রিটিক হওয়ার সুযোগ আছে এখানে, এই জন্য সাবঅর্ডিনেট জরুরি। ক্লিয়ার? আর বাকি যত সাবঅর্ডিনেট সব হচ্ছে এইটাকে, এই রঞ্জিত গুহ আর এই যে দেখতে পাবে না যে শেখ মুজিবের নেতৃত্বে যে একটা বুর্জোয়ার নেতৃত্বে যে 71 হয়েছে, বোঝা নাই? আমাদের মির্জা আলমগীরকে ধমকাইতেছে, তুমি কমিউনিস্টের পাল্লায় পড়ছো, হ্যাঁ তুমি 13 সালে বিপ্লব করতে যাইতেছো, যেটা ইদানিং আবার
মির্জা আলমগীর বানা, আমরা তো বিপ্লব পারি না, আরো দল বলশালী পাইছে, কারণ আর একজন সাবালটান তাকে সাপোর্ট দিচ্ছে। এই হলো মোটামুটি মূল দাগে। তো বহু কিছু হয়তো ছোটখাটো বাদ গেছে, পরবর্তীতে চেষ্টা করবো যদি ইয়ে হয়, মানে ছোট ছোট করে যদি আবার অ্যাড করে দেওয়া যায় ভালো। আচ্ছা, এই এই রিয়েল আর আইডিয়াল কথাটা অনেকটা কিছুই বাদ গেছে। কথা তুলেছিলাম আমাদের ইয়ে নিয়ে, মহাত্মা গান্ধী নিয়ে। গান্ধীর যে সত্যটা ওটা আইডিয়াল অর্থে সত্য, এটা ট্রুথ অর্থে। ও বলতেছে তুমি বাবার অমুক জিনিসটা চুরি করেছিলে, এটা বাবাকে স্বীকার করো নাই, তাহলে তো তুমি খুব অন্যায় পাপ করছো। এ হচ্ছে মহাত্মা গান্ধী। মার্কস যে অর্থে আইডিয়াল রিয়েলে ফারাক করছে, ওই রিয়েলটা সে বুঝে নেই কখনো। দেখেন, তার মানে সে থিওলজির এরিয়ার মধ্যে থেকে গেছে। দেখেন, এখানে কিন্তু আমি আইডিয়াল বলতে থিওলজিকে অপমান করছি না, খাটো দেখাচ্ছি না, আমি বলছি থিওলজি এটি বৈশিষ্ট্য। কখনো কোনটা রিয়েল তা বলাটা ওর কাজ না। আর মার্কস কেন বারে বারে এটা মনে করে দিচ্ছে, এই জন্য বলতে আজ পর্যন্ত দার্শনিকেরা মেলা ভালো ভালো কথা বলে গেছে, এটা বদলে ওইটা করতে হবে, কিন্তু প্রমাণ করছে কখনো যে এটা করে দেখাইছে? এই যে করে দেখানো, করে দেখানো, রিয়েলাইজ করে দেখানো। আরে সাবলটানের নামে এমন কিছু বাইর করেন না যেটা আর এক আজিব জিনিস, যেটা আসলে বেশি ফাইনালি দাঁড়াইছে আমার হিসাবে সব সাবলটানের শেষ করছে নিজেকে একটা হিন্দুত্ববাদী। কারণ চাক বা না চাক, হিন্দুত্ববাদের আসর, কমিউনিস্টের আসর তো তাদের উপর আছে। আমাদের ইউলেভের এক টিচার আছে, নাম বলছি না, সে পরিষ্কার করে বলতেছে আমি তো জীবনে মার্ক করিনি, কিন্তু আমি সাবলটান। সাবলটান নিয়ে আজকাল খুবই স্টাডি চলতেছে, অনেকটা আমরা ওই যে নৃতত্ব পড়ি, আমরা অ্যান্থ্রোপোলজিস্ট, আমরা এটা শুনলে অনেকের ইয়ে বাড়ে, গর্ব বাড়ে, এই জন্য আর কি বুঝি না বুঝি এটা নিয়ে কথা বলি আর কি। এই তো রিয়েল আইডিয়াল বোঝা জরুরি। খালি একটা নোট দিয়ে রাখি এখন আপাতত, এটা নিয়ে সম্ভবত 2টা লেখা আছে আমার ওয়েবসাইট যেটা আছে সেখানে সার্চ করার সোজা বুদ্ধি হলো, বাংলায় আমার নাম লিখবেন গৌতম স্পেস দাস, আর পাশে লিখবেন গান্ধী। এবার সার্চ দিলে পর আমার ধারণা পাবেন লেখাটা, 2টা লেখা আছে। এই আইডিয়াল রিয়েলের ব্যাপারটা মহাত্মা গান্ধীর ভিতরে কি ছিল আসলে, উনি তো ট্রুথ খুঁজতেছেন, মানে ফ্যাক্টস খুঁজতেছেন না। এই যে ট্রুথ আর ফ্যাক্টসের যে ফারাকটা, আর দুটাকে আমরা বাংলায় সত্য বলি। আর একটা উদাহরণ দিই, মজা পাবেন আপনারা। এরা বলে, বেশি বলে আজকাল জামাত ইসলাম, আমরা সত্যের পক্ষে। দুনিয়া হলো সত্য মিথ্যার দ্বন্দ্ব, একদিন সমস্ত সত্য মুছে যাবে, আড়াল হয়ে যাবে, আর সমস্ত মিথ্যা আড়াল হয়ে যাবে, সত্যের বিজয় হবে। তারা হলো সত্যের পক্ষে। এই সত্যটা হলো আইডিয়াল। জানো বা এই আমাদের প্রিন্স বাজারে দোকানের র্যাকে সাজানো থাকে না জিনিসপত্র, তো ওখানে দেখা একটা সত্য লেখা আছে, একটা মিথ্যা লেখা আছে। আমরা চয়েস আর কি, আপনি সত্যটা কিনে আনলেন না মিথ্যাটা কিনে আনলেন, জানেন জিনিসটা এরকম আর কি। জামাত ইসলামের সত্য মিথ্যা ব্যাখ্যাটা হলো এরকম। আইডিয়াল জিনিসটার মধ্যে আবার আইডিয়ালের মধ্যে আবার সত্য মিথ্যা বানাইতেছে একটা, ডিপেন্ডিং সে কোন ধর্মের অনুসারী, কোন পীর হতে পারে বা কোন নবী হতে পারে, ওর বেসিসে সে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বলবে। মার্কস বলতেছে কিছু আসে যায় না, তুমি যতই ব্যাখ্যা দাও না কেন, যতক্ষণ করে না দেখাইতে পারতেছো ততক্ষণ তোমার কথা সত্য নাই, এটা কোনো গুরুত্বই নেই। এই হচ্ছে মার্কসের অরিজিনাল পজিশন, আইডিয়াল রিয়েল। এই জন্য যে আইডিয়াল রিয়েল পর্যন্ত না পৌঁছাইতে পারছে সে মার্কসের কিছুই বুঝেনি। ক্লিয়ার? শেষ করছি আজকের মতো, থ্যাংক ইউ।